প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। এই পর্বে থাকছে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী। আর আন্তর্জাতিক বিষয়াবলীর যে অধ্যায় থেকে আমরা আলোচনা করব, সেই অধ্যায়টির নাম হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এর আগে আমরা বেসিক আলোচনা করেছি। বেসিকের পর আমরা এই অধ্যায়ে যে সকল প্রশ্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, সেগুলির ব্যাখ্যা সহ সমাধান আপনাদেরকে দিচ্ছি। খেয়াল করেন, প্রথম প্রশ্ন, বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? দেখেন, এই যে ওয়াটারলু, এটা হচ্ছে একটা বেলজিয়ামের গ্রাম। বেলজিয়াম হচ্ছে ইউরোপের একটি রাষ্ট্র। এখানে ইংল্যান্ড, সুইডেন, ইতালি সবই ইউরোপের রাষ্ট্র, কিন্তু এই ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামের একটি গ্রাম। এই গ্রামটি যুদ্ধক্ষেত্রের জন্য বিখ্যাত। বেলজিয়ামকে যদিও ইউরোপের ককপিট বলা হয়। এই ককপিট মানে হচ্ছে রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র। এই ওয়াটারলু আরো যে কারণে বিখ্যাত, এই স্থানে বা এই গ্রামেই সম্রাট নেপোলিয়নের সাথে, অর্থাৎ ফরাসি সম্রাট নেপোলিয়নের সাথে ব্রিটিশ ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে যুদ্ধ হয়। যে যুদ্ধে নেপোলিয়ন হেরে যাওয়ার কারণে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, যার কারণে বারবার এই ওয়াটারলু এই নামটি উঠে আসে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। উত্তর হচ্ছে খ, বেলজিয়াম। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল। বেলফোর ঘোষণা সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগেই করা হয়েছে, কারণ এই বেলফোর ঘোষণার মাধ্যমেই 1948 সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। এই বেলফোরের একটি চিঠি, যে চিঠি বেলফোর ঘোষণা নামে পরিচিত। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, অপশন ক, জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল অবলম্বন, জাতিপুঞ্জ সৃষ্টি করা, অটোম্যানদের জায়গা দখল করা, ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন। তাহলে আমরা এই অপশন থেকে খুব সহজেই অপশনটি বাছাই করতে পারি, ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। এই জাতিরাষ্ট্র গঠনের কথা বলেই ব্রিটিশ পররাষ্ট্র সচিব যে চিঠিটি প্রদান করেছিলেন, সেইটিই হচ্ছে বেলফোর ঘোষণা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্তর ইংরেজি হচ্ছে আরব স্প্রিং। এটা মাঝে মাঝে ইংরেজি ওয়ার্ড দিয়েও আসে, আরব স্প্রিং। এই যে অপশনে দেখেন, আরব অঞ্চলে বসন্তকাল, আরব রাজতন্ত্র, আরবীয় মহিলাদের ক্ষমতায়ন, আরবের বিভিন্ন দেশের গণজাগরণ। যাই হোক, আমরা আরব বসন্ত পড়েছি, যেটা জেসমিন বিপ্লবের ধারাবাহিকতা। 2010 সালে যখন জেসমিন বিপ্লব সংগঠিত হয়, এর ধারাবাহিকতায় 2011 সালে আরব স্প্রিং বা আরব বসন্ত শুরু হয়। পশ্চিমা মিডিয়া এই নামকরণটি করে, কারণ একের পর এক একনায়কতন্ত্রের পতন হচ্ছিল। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী যখন বিপ্লবের সম্মুখীন হয়ে পালিয়ে সৌদি আরব চলে যায়, তখন যে বিপ্লবটি সংগঠিত হয়, সেই বিপ্লবটির নাম হচ্ছে জেসমিন বিপ্লব। আর এই বেন আলী চলে যাওয়াকে বা বেন আলী ক্ষমতা ছেড়ে দেওয়াকে, এরকম ধারাবাহিকতাকে পশ্চিমা মিডিয়া নামকরণ করে আরব বসন্ত। অর্থাৎ তারা বলে এটি হচ্ছে আরব দেশগুলির গণজাগরণ। তার মানে আরব বসন্ত হচ্ছে আরবের বিভিন্ন দেশের গণজাগরণ। এবং এই আরব বসন্তের সূতিকাগার বলা হয় তিউনেশিয়াকে। তিউনেশিয়া, এই তিউনেশিয়াকে সূতিকাগার বলা হয়। সূতিকাগার, সূতিকাগার মানে আতুর ঘর, মানে জন্মস্থান, অর্থাৎ এখান থেকেই শুরু হয়। আশা করি উত্তরটি আপনারা বুঝতে পেরেছেন। উত্তর ঘ, আরবের বিভিন্ন দেশের গণজাগরণ। পরবর্তী প্রশ্ন,
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? অপশন ক আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট ছিলেন। প্রফেসর আব্দুস সালাম, ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত পিএলও প্রধান ছিলেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। নাগিব মাহফুজ। যাই হোক, এখানে আপনাদের চুক্তির মধ্যে একটি চুক্তি পড়িয়েছি, যেটি হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি। এই ক্যাম্প ডেভিড চুক্তির কারণে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি মিশরের সাথে সম্পর্ক ছিন্ন করা শুরু করে। কারণ এটি তাদেরকে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিশরের সাথে ইসরায়েলের যে সম্প্রীতি বা মিশরের সাথে ইসরায়েলের যে চুক্তি, এই চুক্তিকে ইতিবাচকভাবে নিতে পারেনি মুসলিম বিশ্ব। এই চুক্তিটি হয় যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডের মেরিল্যান্ডে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এই চুক্তির মধ্যস্থতা করে। যথাযথ কারণেই আমরা দেখতে পাই যে মুসলিম রাষ্ট্রগুলি আনোয়ার সাদাত একজন খলনায়কে পরিণত হয়। এই আনোয়ার সাদাতই পরবর্তীতে নোবেল পুরস্কার লাভ করেন, যদিও এটি যৌথ নোবেল পুরস্কার লাভ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে। তাহলে উত্তর হবে আনোয়ার সাদাত। উত্তর ক। ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়? ফরাসি বিপ্লব ইতিহাসে একটি বড় ধরনের বিপ্লব। এই বিপ্লব সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছি, অনেক আলোচনা করেছি। এই বিপ্লবটি 1789 সালে ফরাসি সাম্রাজ্যে এটি সংগঠিত হয়। মূলত ষোড়শ লুইয়ের বিরুদ্ধে এই বিপ্লবটি শ্রমিক শ্রেণী এবং এলিট শ্রেণী সকলে সম্মিলিতভাবে এই বিপ্লবটি ঘটান। অর্থাৎ এই বিপ্লবটি ধনীদের হাত ধরেই আসে। আমরা জানি বিপ্লব সাধারণত শ্রমিক শ্রেণীর হাত ধরে হয় বা গরিব মেহনতি এই মানুষদের হাত ধরেই বিপ্লব সংগঠিত হয়। কিন্তু এটিই কোনো একটি বিপ্লব যে বিপ্লবটি ধনিক শ্রেণীর হাত ধরে সংগঠিত হয়। এই বিপ্লবে ২০ বছর বয়সী নেপোলিয়ন ছিল যোদ্ধা, যার কারণে নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। তাহলে বুঝতে পেরেছেন, উত্তরটি হবে ১৭৮৯ সাল। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত? প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যুক্তরাষ্ট্র ব্রিটেনের উপনিবেশ ছিল এবং ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্র অগ্রিম স্বাধীনতা ঘোষণা প্রদান করে। এই স্বাধীনতা ঘোষণা প্রদানের পর দীর্ঘ ৭ বছর অপেক্ষা করতে হয় স্বাধীনতা পাওয়ার জন্য। যুদ্ধের অবসান হলে একটি ঐতিহাসিক চুক্তি এই দুইটি রাষ্ট্রের মধ্যে হয়, যে চুক্তিটি ফ্রান্সের ভার্সাই নগরীর ভার্সাইয়ে অনুষ্ঠিত হয়। সেই চুক্তিটির নাম হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি। তবে অপশনে দ্বিতীয় ভার্সাই চুক্তি নেই। দ্বিতীয় ভার্সাই চুক্তি কিন্তু এই সময়ের না। দ্বিতীয় ভার্সাই চুক্তি হচ্ছে ১৯১৯ সালের। এখানে বার্লিন চুক্তি আছে, এটি জার্মানির বিষয়, দুই জার্মানিকে এক করা। স্বাধীনতা চুক্তি, ওয়াশিংটন চুক্তি এগুলি হবে না। অর্থাৎ অপশন ক প্রথম ভার্সাই চুক্তি। বদরের যুদ্ধ সংগঠিত হয় কবে? এটা ঐতিহাসিক একটি যুদ্ধ, ধর্মযুদ্ধ। আমরা জানি এই বদরের যুদ্ধ ৬২৪ সালে হয়। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? একটু আগেই ফরাসি বিপ্লব নিয়ে কথা বলেছি এবং ফরাসি বিপ্লবটি যার বিরুদ্ধে সংগঠিত হয় তার নামও বলেছি। অপশনে তার নাম রয়েছে ষোড়শ লুই। এখানে নেপোলিয়ন ফরাসি সম্রাট পরবর্তীতে, অর্থাৎ এই বিপ্লবের পরে নেপোলিয়ন ফরাসি সম্রাট হয়। ফিলিপস, দ্বাদশ লুই এদেরকে নিয়ে কথা বলার তেমন কিছু নেই, কারণ চতুর্দশ লুই হলে আপনি একটু পড়তে পারতেন। এখানে দ্বাদশ লুই রয়েছে। অতএব এই যে ফরাসি বিপ্লব, যে ষোড়শ লুইয়ের যে খামখেয়ালি কিংবা তার যে সামন্তবাদ নীতি, এই সামন্তবাদ নীতির অবসান হয় এই বিপ্লবের মাধ্যমে এবং পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে ফ্রান্স গড়ে ওঠে। অর্থাৎ এই লুইদের ক্ষমতা শেষ হয়, ক্ষমতা গ্রহণ করে নেপোলিয়ন। নেপোলিয়ন ফরাসি সিংহাসনে আরোহণ করে। তাহলে আমরা বুঝতে পেরেছি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল।
পরবর্তী প্রশ্ন, ভাষাই নগরী কোথায় অবস্থিত? আমরা একটু আগে প্রথম ভাষাই চুক্তি নিয়ে কথা বলার সময় বলেছি যে ভাষাই নগরী ফ্রান্সের প্যারিসের একটি নগরী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স আছে। আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড এখানে কোনো ভাষাই নগরী নাই। ভাষাই নগরীটা হচ্ছে ফ্রান্সে। অতএব এখানে আমেরিকা, জার্মানি এবং ইংল্যান্ড নিয়ে অনেক কিছু বলারও নেই। প্রিয় শিক্ষার্থী, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক বিস্তারিত আলোচনা করেছি অনেক। বিভিন্ন যুদ্ধ, বিপ্লব, চুক্তি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি। এরপর আমরা BCS প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। আশা করি বেসিক প্রস্তুতির পাশাপাশি যদি এই প্রশ্নগুলি আপনি প্র্যাকটিস করেন, তাহলে হুবহু না হলেও ব্যাখ্যার মধ্য থেকে আপনি প্রশ্ন কমন পেতে পারেন। আপনি প্রশ্ন কমন পাবেন এই প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করে এই টপিকটির আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।